ক্লাসে আলোচনা হয়েছিল ওইগুলো নিয়ে কোনো সমস্যা আছে কি, যে এই জিনিসটা না আমি না, বুঝি আমার নাই? কোনো সমস্যা নাই। তাহলে আমরা নেক্সটের দিকে আগাই। সলিড ওয়ার্কস। শুরুর দিকের ক্লাসগুলো আমি নিচ্ছি যাতে আপনাদের বেসিকটা ক্লিয়ার থাকলে সামনে হার্ডগুলো ইজি হয়ে যায়। আমাদের এখানে ইনস্ট্রাক্টর আছে 3 জন, 4 জনের মতো। সো আপনাদেরকে দেখবেন অনেকেই ক্লাস নিচ্ছে। এটা কি হয়েছে? সো এই ইন্টারফেসে আমরা সবাই আসতে পারি তো? হ্যাঁ হ্যাঁ। ওকে, আমি আবারও একটু মনে করে দিই। এদিকে হচ্ছে ফিচার্স ম্যানেজার, ডিজাইন ট্রি, এখানে আছে কুইক অ্যাক্সেস, ভিউ টুলবার। এগুলো দিয়ে আসলে মূলত আমরা ভিউ করি। প্রথম ক্লাসে এগুলো মনে নাও থাকতে পারে, প্যারা নেওয়ার কিছু নাই। আমরা এগুলো প্রতিনিয়ত করতে করতে এগুলো অভ্যস্ত হয়ে যাব। কুইক অ্যাক্সেস, ভিউ টুলবার, আর এগুলো আমরা বলি হচ্ছে টুলস। সো এই জায়গাটাকে বলি আমরা রিবন। এই রিবনে কাস্টমাইজ করা যায়। কিভাবে কাস্টমাইজ করতে হয় এগুলো এখন আপনাদের জানার দরকার নেই। এগুলোকে আমরা বলছিলাম কি, মনে আছে? দেখেন তো কি বলছিলাম এগুলোকে, এক একটা বাটনের কি বলছিলাম? ট্যাব ট্যাব। ভেরি গুড। ট্যাব, ফিচার্স ট্যাব, স্কেচ ট্যাব। সো আমি আপনাকে বলতেছি স্কেচ ট্যাবে যান। আপনি এদিক ওদিক ঘোরাঘুরি করতেছেন, তখন কিন্তু আমাদের প্রত্যেকের জন্য একটা বিপদ, যদি আপনি এই বিষয়গুলো মনে না রাখতে পারেন। কারণ অনলাইন কোর্স, এখানে আপনার সমস্যার সময় আমরা এখানে বসেই আপনাকে সলিউশন দিব। সো কোন জায়গায় কি আছে এগুলো আস্তে আস্তে আমাদেরকে অবশ্যই পরিচিত হইতে হবে। তাহলে একটা 3D ডিজাইন করার জন্য অল্প কয়েকটা স্টেপের কথা বলছিলাম। স্টেপগুলো বলতে পারবেন কেউ একজন? 3D ডিজাইন করার জন্য আমাদের স্টেপগুলো কি কি? প্রথমে একটা 2D ডিজাইন আমাদের করতে হবে। হুম। 2D ডিজাইন প্রপার করার পরে এরপরে ফিচারে যেয়ে আমরা 3D ডিজাইন জন্য অ্যাপ্লাই করতে পারি। 2 স্টেপে কাজ শেষ। বাস্তবে 2 স্টেপই, কিন্তু প্র্যাকটিক্যাল কাজ করতে গেলে আমাদের স্টেপ একটু বেশি লাগে। তো শুরুর দিকে এটা, প্লেন 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 চুজ করা। হ্যাঁ, প্লেনটাকে সিলেক্ট করা, স্কেচ 1 করা, তারপর স্কেচ কমপ্লিট করা, এরপর ডাইমেনশন মেজারমেন্ট সিলেক্ট মানে সেট করা যে এটা কি সাইজে হবে। যেমন এখানে আছে ডাইমেনশন, এখানে যদি আমি একটা ক্লিক করি, জাস্ট ক্লিক, তারপর যদি এখানে আরেকটা ক্লিক করি, তাহলে এটার ভ্যালু বসাতে পারবো। যদি 50 হয় 50 লিখলাম, তাহলে 50 আসলে কি, মিলিমিটার। এইটা সেট করার পর যখন আমি ফিচার্সে যে এক্সট্রুড দিব, তখন থিকনেস সেট করতে বলতেছে, কতটুকু থিকনেস হবে। সেই থিকনেসটা অ্যাড করলে কি হয়, 3D তৈরি হয়ে যায়। এটা হচ্ছে কনসেপ্ট। তো এই কনসেপ্টের মধ্যে এমন অনেক স্টুডেন্ট আমরা দেখছি যে সে স্কেচ করবে, এইখানে যে ঘুরতেছে, এখানে কোনো একটা টুলস অন করলেই আপনাকে কি বলতেছে, এখানে পড়লেই বুঝতে পারবেন যে আপনার কোনো একটা প্লেন সিলেক্ট করতে হবে। আমি স্কেচটা করব, ঠিক আছে, কোথায় করব? এই প্লেনে করব না এই প্লেনে করব না কোথায় করব, ফ্রন্ট প্লেনে, রাইট প্লেনে, কোনো একটা প্লেন বা সারফেস আপনাকে সিলেক্ট করতে হবে। এই জিনিসটা যদি না বোঝেন, তাহলে এই টুলসগুলো দেখবেন কাজ করতেছে না। ওকে, প্লেনের উপর সিলেক্ট করে স্কেচ অন করলেন, তারপরে কি করবেন, স্কেচ করবেন। স্কেচের জিওমেট্রি, বিভিন্ন শেপ আছে, বিভিন্ন আকৃতি আছে। সো
আপনার এই ড্রয়িং টুল দিয়ে ওগুলোকে ড্র করতে হবে, মেজারিং টুল দিয়ে ডিফাইন করতে হবে, ডাইমেনশন দিতে হবে। ডাইমেনশন দেওয়ার পরে এখান থেকে বেরোয় যেতে পারেন, এখান থেকে বের হয়ে যেতে পারেন ইচ্ছা, অ্যান্ড পরে আপনি 3D অ্যাপ্লাই করবেন। এখন এই যে স্কেচটা করছি, এই স্কেচ করার পর আমার এই স্কেচটা চেঞ্জ করা লাগতে পারে, মডিফাই করা লাগতে পারে। এখানে তো কিছু কমন টুল দেওয়া আছে। সো আপনার এখানে হইতে পারে কি একটা 3 ভাগের 1 ভাগ সার্কেল নিতে হবে। এইরকম অবস্থাতে আপনার এই ফুল সার্কেল নিলে তো হবে না। তো সেটার জন্য মডিফাই করা লাগতে পারে। এইজন্য কিছু মডিফাই টুল আছে, যেমন ট্রিম, কনভার্ট, এগুলো আপনাদেরকে বলা হয়নি। এগুলো একটু পরে বলবো। আগে আমাদেরকে এই ড্রয়িং টুলের কাজ বুঝতে হবে। ড্রয়িং টুলের কাজ বোঝার পর তারপরে আপনার মডিফাই টুলের কাজ বুঝতে হবে। মডিফাই টুলের কাজ শেখার পর রিলেশন, তারপর সিলেকশন, এই কাজগুলো যখন কমপ্লিট হয়ে যাবে তারপর আপনি 3D তে যেতে পারবেন। ঠিক আছে? সো স্কেচের উপরে আমরা একটু বেশি সময় দেই। কেন? কারণ মোস্ট অফ দ্য ডিজাইন ডিপেন্ড করে আপনার এই স্কেচের উপরে। যেমন আমি সার্কেল আঁকছি, এটা একটা সিলিন্ড্রিক্যাল শেপ হয়ে তৈরি হচ্ছে। যদি আমি রেক্ট্যাঙ্গল আঁকতাম তাহলে কিন্তু সিলিন্ড্রিক্যাল শেপ হইতো না। সো স্কেচটা যেই আকৃতিতে আছে সেই আকৃতিতে 3D তৈরি হয়। 3D আকৃতির লিমিটেশন আছে, বাট স্কেচের কোনো লিমিটেশন নাই। এবং ডিজাইনারের ক্ষেত্রে খুব ইম্পর্টেন্ট হচ্ছে স্কেচ। 3D এগুলো মুখস্থ রাখা বেশি কঠিন না। অল্প কিছু স্টেপ মুখস্থ রাখা যায়। কিন্তু স্কেচ এমন জিনিস, এটা হচ্ছে ক্রিয়েটিভিটির জায়গা। এটা যদি মনে করেন যে আপনি কয়েকটা স্টেপ মুখস্থ করলেই আপনি এগুলো পারবেন, তাহলে আপনার ধারণাটা ভুল। এগুলো প্রচুর প্র্যাকটিস করতে হয়। প্র্যাকটিস করে এগুলোকে আয়ত্ত করতে হয়। প্রফেশনাল ডিজাইনাররা এগুলো করতে, করতে অভ্যস্ত, যার কারণে তারা এখন যেকোনো কাজ হুটহাট করে করতে পারে। যেমন মনে করেন আমি এইখানে স্কেচটাকে এডিট করব। এই স্কেচটাকে এডিট করব। এখানে ক্লিক করে চলে আসলাম। তো এখন কি দরকার আমার? যে এইখানে আমি এরকম একটা সার্কেল আঁকবো। যেই সার্কেলটা এই লাইনের বরাবর থাকবে। এই লাইনটা আর এই লাইনটার বরাবর থাকবে। তো আমি যে কিভাবে কাজটা করলাম, যে নতুন তার ক্ষেত্রে বোঝাটা কঠিন। তাই একটু বলতেছি। এইটাকে সিলেক্ট করব, একটা সিলেক্ট হইছে। পরবর্তীতে যদি অন্য কাউকে সিলেক্ট করতে হয়, সিলেক্ট করার আগে মানে ক্লিক করার আগে অবশ্যই কন্ট্রোল বাটন চাপবেন। এট লিস্ট ক্লিক করার আগে কন্ট্রোল বাটনটা চেপে ধরবেন, তারপরে ক্লিক করবেন। তাহলে কি হবে? আগেরটা পরেরটা সিলেক্ট থাকবে। আবার দেখাই। মনে করেন আপনি এইখানে একটা লাইন ড্র করছেন, এখানে একটা লাইন ড্র করছেন, এখানে একটা রেক্ট্যাঙ্গল ড্র করছেন। আপনি চাচ্ছেন এই লাইন, এই লাইন, এই লাইন, ৩ টে লাইনকে আমি সিলেক্ট করব। যদি ক্লিক করেন তাহলে কি আগের ক্লিক এর অংশটা ছেড়ে দেয়। এটা ক্লিক করলে এটা ছেড়ে দেয়। আমাদের যদি ৩ জনকে একসাথে ক্লিক করতে হয় তাহলে অবশ্যই কন্ট্রোল বাটন চেপে ধরে সিলেক্ট করব। নেক্সট বাটন ক্লিক করার আগে কন্ট্রোল বাটন চেপে ধরে রাখবো। সিওর হব যে আমি কন্ট্রোল বাটন চেপে ধরে রাখছি। এইবার ক্লিক করলে আগের সিলেকশন ছাড়বে না। আবার ক্লিক করতেছি। মানে কন্ট্রোল বাটন চেপে ধরে রেখে অন্যটাকে ক্লিক করব সিলেকশনের জন্য। সিলেকশন হওয়ার পরে আমি কি এপ্লাই করব সেটা আলাদা বিষয়। ওকে। তো আমি এইখানে কি করছি? এই বাটন, এই মধ্যবিন্দু এবং সার্কেলের সেন্টার, এই ২ টা সেন্টারকে ভার্টিক্যাল করে ফেলছি। এখন চাইলেও আমি ডানে বামে সরাইতে পারব না। এই সেন্টারের কাছে নিতে পারবো অথবা দূরে নিতে পারবো। কিন্তু আমি এই বিন্দুটাকে ডান দিকে নিতে পারবো না। ভার্টিক্যাল রিলেশনশিপ তৈরি হইছে। এরকম যেই চিহ্নগুলো দেখতেছেন, এই যে গ্রিন কালার, এগুলো হচ্ছে কি রিলেশন। এই যে এই বিন্দু আর এই বিন্দুর মধ্যে একটা ভার্টিক্যাল রিলেশন তৈরি হইছে। সো আমি যদি এটা মেজারমেন্ট দেই, এটা ধরলাম 25। সো এখন যদি এক্সিস্ট করি,
তাহলে কনফিউজড হয়ে গেছে। কি করব আমরা এখন? সেই 3D চলে গেল। 3D চলে গেল। এখন আমরা 3D কে মডিফাই করব। যে আমি কতটুকু অংশ 3D করতে চাচ্ছি। এইটা না টোটালটা। তো এইটা যদি চাই এটা ক্লিক করে দেব, তাহলে এটা 3D হবে। যদি এটা চাই এটা হবে। যদি এটা না চাই তাহলে শুধু এটা। আচ্ছা, সফটওয়্যার এখন কনফিউজড হয়ে গেছে। এখন আমি শুধুমাত্র এইটা করতে পারতেছি না। কারণ এই জায়গাটা খুব ক্রিটিক্যাল একটা জায়গা তৈরি হইছে। খুব ক্রিটিক্যাল জায়গা তৈরি হইছে। সো এই জায়গায় এক্সট্রুড করা সম্ভব না। আমি এটাকে একটু ডিলিট করে দিয়ে সেম কাজটা আরেকবার করব। স্কেচ এই মুহূর্তে এই জায়গা সম্ভব না। সম্ভব যদি আমি এখান থেকে একটু কেটে দেই তাহলে সম্ভব। সো প্রথমে সার্কেল ছিল। সার্কেলটাকে আমি চেঞ্জ করে ফেললাম। 3D কি করছি এটা আপনার আজকে দেখার দরকার নেই। আজকে শুধু এতটুকু দেখেন যে আমার যে ড্রয়িং টুল ছিল সেই ড্রয়িং টুলকে ইউজ করে আমি মডিফাই করছি। এখন যদি আমার এই অংশটা অতিরিক্ত অংশ কাটার প্রয়োজন হয় তাহলে এখানে আছে ট্রিম টুল। ট্রিমে যদি ক্লিক করি তাহলে বেশ কয়েকটা অপশন আছে। প্রত্যেকটা অপশন কোনটা কিভাবে ইউজ করতে হয় আমাদের রেকর্ডিং ক্লাসের মধ্যে আছে সুন্দর করে বলা। তারপরেও আপনাদের শুরুর সময় যেহেতু আমি বলবো না যে আপনারা রেকর্ডিংয়ের উপর ডিপেন্ডেন্ট থাকেন। আমরা যেভাবে বলি সেভাবে আস্তে আস্তে শেখার চেষ্টা করেন। ট্রিম টুল দিয়ে মনে করেন আমি এই যে কেটে ফেলতেছি। তার মানে কি আমি ডিজাইনটাকে মডিফাই করলাম। এখন কোনোটা আছে ক্লিক করলে কাটে, কোনোটা আছে টান দিলে কাটে। কিভাবে কাটে এগুলো আজকে ক্লাসে আপনাদের উদ্দেশ্য না। আজকের উদ্দেশ্য হচ্ছে আমাদের এই ড্রয়িং টুলের ক্লাসগুলো সুন্দর করে আয়ত্ত করা। সবাই রেডি তো? হ্যাঁ। ওকে। যদি রেকর্ডিং ক্লাস আগান তাহলে আজকে ক্লাসটা ইন্টারেস্টিং থাকার কথা। কেউ আছেন যে এই ড্রয়িং টুলে ক্লাস করছেন এখন পর্যন্ত আপনাদের মধ্যে? জি জি, আমি 4টা অর্জুন ক্লাস পর্যন্ত দেখেছি। অর্জুন ভাই করছে। শ্রীকান্ত ভাই আপনি? শ্রীকান্ত ভাই আপনি কি শুনতে পাচ্ছেন? হ্যালো? সাইব ভাই আপনি আছেন? জি ভাই, আসি ভাই। একটু কষ্ট করে রেসপন্স করেন, না হলে বুঝতে পারবো না যে আপনারা আসলে কতটা অ্যাক্টিভভাবে ক্লাস করতেছেন। জি জি ভাই। সো আমি যে কোনো একটা প্লেন সিলেক্ট করে ড্রয়িং টুল আমি নিব। এই লাইনের মধ্যে ৩ ধরনের লাইন আছে। প্রথমটা আছে নরমালি লাইন, সরল রেখা। এই সরল রেখা তৈরি করতে ক্ষেত্রে আপনাকে এখানে একটা বিন্দু সিলেক্ট করতে হবে, পরবর্তীতে আরেকটা বিন্দু সিলেক্ট করতে হবে। তাহলে এই ২ টা লাইনের সংযোগ স্থানে একটা লাইন তৈরি হয়। আবার এই যে একটা শেষ হইছে, আমি যদি আবার অন্য একটা জায়গায় যেয়ে ক্লিক করি তাহলে আরেকটা লাইন তৈরি হবে। এইভাবে যতক্ষণ ক্লিক করবেন ততক্ষণ লাইন খালি তৈরি হইতে থাকবে। তো একটা সময় মনে করেন এই জায়গায় এসে লাইনের কাজ শেষ। যদি আপনি এটাতে ক্লিক করেন তাহলে আপনার এটা ছেড়ে দিবে। কলম কিন্তু এখন ছাড়ে নাই। কলম এখন ধরে রাখছে, ক্লিক করলেই লাইন তৈরি হবে। সো যদি এইখানে ক্লিক করে দেন তাহলে কি হচ্ছে ক্লোজ হয়ে যাচ্ছে, যার কারণে কলমটা ছেড়ে দিবে। সো অনেক সময় আছে কলম ছাড়ে না। তখন কি করতে হয়?
আমাদের কিবোর্ডে ইএসসি বাটন আছে, অথবা রাইট বাটন প্রেস করে সিলেক্ট করে দিবেন, দেখবেন যে এটা ছেড়ে দিচ্ছে। এই যেমন ছেড়ে দিছে, এখন আর কলম নাই। অথবা আপনি এই জায়গা আরেকবার ক্লিক করবেন এই এই লাইন টুলের মধ্যে। এই যে শুরু করছেন, থামতেছে না। আবার এখানে ক্লিক করলে থেমে যাবে। সো এটা হচ্ছে লাইনের সিস্টেম। লাইনের মধ্যে সেন্টার লাইন আছে। সেন্টার লাইনটা হচ্ছে কিরকম? যে রেফারেন্স হিসেবে আমরা এই ধরনের লাইন ইউজ করি। এটা সরাসরি কোনো ভূমিকা রাখে না, পরোক্ষভাবে ভূমিকা রাখে। কিভাবে? এইটা যদি থাকে তাহলে আপনি এটার একটা দূরত্ব দিতে পারবেন যে এই লাইন থেকে এটার দূরত্ব কত। সো রেফারেন্স হিসেবে আমরা অনেক সময় এই লাইনগুলোকে ইউজ করে থাকি। এটাকে বলা হয় সেন্টার লাইন। লাইনের মতো বাট ভাঙা ভাঙা লাইন। বুঝতেছি? মিড হ্যাঁ, পয়েন্ট। মিড পয়েন্ট হচ্ছে আপনি জানেন যে এইখান থেকে উপর দিকে যতটুকু হবে নিচের দিকে ততটুকুই হবে। এরকম ক্ষেত্রে আমরা মানে মিড পয়েন্ট লাইনটা ইউজ করতে পারি। মিড পয়েন্ট লাইনটা যে আপনারা সবসময় ইউজ করতে হবে সেটা এমন না যে আপনি এখানে ক্লিক করলে তো মিড পয়েন্ট লাইন তৈরি হবে। বাট আপনি যদি মনে করেন নর্মাল লাইন তৈরি করতেছেন, এই লাইনটাকে আবার এই জায়গায় সংযোগ দিতে হবে, এরকমও করা যায়। যেমন এটার মধ্যবিন্দু আর এই লাইনটা যদি কন্ট্রোল বাটন চেপে ধরে ক্লিক করি তাহলে দেখবো এখানে মিড পয়েন্ট চলে আসছে। ক্লিক করলেই মাঝখানে সংযোগ হয়ে গেছে। মাঝখানে সংযোগ হয়ে গেছে। আর যদি আপনি ডিরেক্ট মিড পয়েন্ট লাইন নেন তাহলেও ওকে। ওকে, তাহলে ৩ ধরনের লাইন। তারপরে আসবো আমরা হচ্ছে রেক্টেঙ্গল। রেক্টেঙ্গলের মধ্যে এই কয়েক প্রকার আছে, তার মধ্যে মোস্ট এটাই বেশি ইউজ হয়, বাকিগুলোও ইউজ হয়। যেমন কর্নার রেক্টেঙ্গল, মানে কর্নার থেকে শুরু করছেন এদিকে এই পর্যন্ত আসবে, তাহলে এই কর্নারটা আপনি জানতেন, তো এটাকে বলা হয় কর্নার রেক্টেঙ্গল। মানে ২টা ক্লিক করলেই রেক্টেঙ্গল তৈরি হবে। আপনি যদি লাইন দিয়ে রেক্টেঙ্গল করতে চান তাও পারবেন। এন থেকে এদিকে যাবেন, এদিকে আসবেন, এদিকে। তো লাইন দিয়ে রেক্টেঙ্গল করতে গেলে একটু রিস্ক হয়। কেন? কারণ রেক্টেঙ্গল মানে হচ্ছে কি দুই পাশ বিপরীত দুই পাশ সমান্তরাল থাকতে হয়। তো ওই সময় আবার সমান্তরাল রিলেশনশিপ যদি ফেল করে তাহলে একটা প্রবলেম। তো এই কারণে এখান থেকে রেক্টেঙ্গল নিলে ২টা ক্লিক করলে রেক্টেঙ্গল হয়ে যায়। আবার সেন্টার রেক্টেঙ্গল আছে, মনে করেন মাঝখান থেকে শুরু হবে, এদিকে এদিকে যতটুকু বাড়ার দরকার ততটুকু আপনি বাড়ালেন। এটাতে বেনিফিট হচ্ছে কি যে মিড পয়েন্টটা জানা থাকে। আপনি এমন একটা জায়গায় কাজ করতেছেন যেখানে মাঝখান থেকে ড্রয়িং শুরু হবে, এই ক্ষেত্রে আমরা মিড পয়েন্ট রেক্টেঙ্গল ইউজ করি। তারপর আছে 3 পয়েন্ট কর্নার রেক্টেঙ্গল। 3 পয়েন্ট কর্নার রেক্টেঙ্গল কি? এখানে একটা, এখানে একটা, এরকম একটা, মানে ৩টাই কর্নারে ৩টা ক্লিক করলে রেক্টেঙ্গল তৈরি হবে। সোজাভাবে নামলাম, ডান দিকে গেলাম, এইভাবেও রেক্টেঙ্গল তৈরি করা যায়, এভাবেও করা যায়, এভাবেও করা যায়। এখন এই রেক্টেঙ্গলগুলা আর এই রেক্টেঙ্গলগুলোর মধ্যে পার্থক্য আছে। আমাকে একটু বলতে পারবেন যে কি পার্থক্য? হ্যালো? পার্থক্যটা কি বুঝতেছেন? ফিজিক্যালি দেখা যাচ্ছে, খালি জাস্ট বলতে হবে যে এই ধরনের রেক্টেঙ্গল আর এই ধরনের রেক্টেঙ্গলের মধ্যে একটা পার্থক্য আছে। একটা পার্থক্য, হরিজন্টাল ভার্টিক্যালে সোজা আছে আর একটা হরিজন্টাল ভার্টিক্যাল সোজা নেই, হ্যাঁ, একটু বাঁকা আছে। বাঁকা থাকতে পারে। যদি লাইন বাঁকা থাকে সেক্ষেত্রে যদি এরকম সিলেকশন করে শুরু করেন তাহলে ইজিলি হবে না। কিরকম? আমি একটা এক্সাম্পল যদি দেই, মনে করেন এইরকম একটা আহ, মানে কোনো কিছু একটা আছে,
এরকম কিছু একটা আছে। এখন আপনার একটা রেক্টেঙ্গল আঁকতে হবে। সো রেক্টেঙ্গলের নিয়মটা হবে কি, এটাতে টাচ করবে, এটাতে টাচ করবে, তারপর এদিকে কতটুকু যায় সেটা পরের বিষয়। তাহলে এখানে ক্লিক করলাম, এখানে ক্লিক করলাম, এইদিকে। তাহলে এই যে বাঁকা যে একটা রেক্টেঙ্গুলার কোনো শেপ প্রয়োজন, এই ক্ষেত্রে আমি যদি প্রথম টুলস যদি নেই, তাহলে আমার ওইরকম রেক্টেঙ্গল তৈরি করতে গেলে বড় সমস্যা হবে। হুম করা যাবে, এরকম যে করা যাবে না এমন না, করা যাবে, কিন্তু এটার সাথে এইটার একটা পারপেন্ডিকুলার রিলেশনশিপ থাকে, যে এই লাইনটা অবশ্যই এই লাইনের সাথে পারপেন্ডিকুলার রিলেশন আছে। আচ্ছা, এইটার সাথে এটার একটা সমান্তরাল রিলেশন আছে, ইকুয়াল রিলেশন আছে। এই যে বিষয়গুলা, এই বিষয়গুলো অ্যাড করা বা রিলেশন ফিল করা একটু কঠিন। এজন্য প্রত্যেকটা টুলস ইউজ করা শেখা ভালো। মাঝখানে ক্লিক করলাম, এবার এতটুকু মনে করেন সরে আসলাম, এদিকে এতটুকু সরে আসলাম। এখানে যেরকম সেন্টার পয়েন্ট রেক্টেঙ্গল আঁকছিলাম, এটাও সেম সেন্টার পয়েন্ট রেক্টেঙ্গল, শুধুমাত্র এটা ইউজ করবো হচ্ছে কি ভার্টিক্যাল রিলেশনশিপে যদি না থাকে। ওকে। আর হচ্ছে কি প্যারালোগ্রাম, আমরা রম্বস যেটাকে বলি, এটা রম্বস সামান্তরিক ওরকম টাইপেরই, যে এরকম। এটার মধ্যে কি কাহিনী করছে, যে কোনোটার মধ্যে 90 ডিগ্রি কোণ থাকবে না। একটা বাহু, মানে দুইটা বাহু থাকবে হচ্ছে আপনার হরাইজন্টাল, আর দুইটা বাহু থাকবে হচ্ছে মানে সমান্তরাল না, সরি সমান্তরাল বাট পারপেন্ডিকুলার না, মানে 90 ডিগ্রিতে নাই, হরাইজন্টালও নাই, ভার্টিক্যালিও নাই, এরকম অবস্থাতে যদি হয়। আচ্ছা, এটাও সমান্তরাল হবে বিষয়টা এমন না, এটাও আঁকা বাঁকা হইতে পারে। মানে কেউ যে সমান্তরাল, সরি হরাইজন্টাল বা ভার্টিক্যাল এরকম থাকতে হবে কোনো বাধ্যতামূলক না। আর প্রথম দুটাতে অবশ্যই আপনি যাই ড্র করেন না কেন, তার মধ্যে একটা ভার্টিক্যাল বা হরাইজন্টাল একটা সম্পর্ক থাকে। এইটা আর এইটার মধ্যে পার্থক্য, এখানে কোনো জায়গায় 90 ডিগ্রি কোণ উৎপন্ন হবে না, এখানে প্রত্যেকটা জায়গায় 90 ডিগ্রি কোণ উৎপন্ন হবে। ঠিক আছে, আপনারা একটু প্র্যাকটিস করেন, প্র্যাকটিস করার পর একটা ফিডব্যাক দিয়েন, তাহলে বুঝতে পারবো যে কি অবস্থা। এখানে একটা মজার বিষয়, ফর কনস্ট্রাকশন, এটা জানা থাকা ভালো। ফর কনস্ট্রাকশন হচ্ছে কি, আমি মনে করেন একটা রেক্ট্যাঙ্গল আঁকতেছি, বাট সেই রেক্ট্যাঙ্গলটা ওই সেন্ট্রাল লাইনের মতো হবে। তো সেন্ট্রাল লাইন যেরকম একটা, এই জায়গা আপনার একটা অপশন আছে, ঠিক আছে, রেক্ট্যাঙ্গলের ক্ষেত্রে এরকম অপশন থাকে না। রেক্ট্যাঙ্গলের ক্ষেত্রে আপনি রেক্ট্যাঙ্গল আঁকবেন, যদি মনে হয় ওই রেক্ট্যাঙ্গলটা মানে সেন্ট্রাল লাইন হবে, সেই ক্ষেত্রে ফর কনস্ট্রাকশন দিয়ে দিবেন। এই যে এখান থেকে ক্লিক করলাম, এখানে ফর কনস্ট্রাকশন আছে, এটা যখন দিয়ে দিবেন তখন দেখবেন সেটা সলিড লাইন থেকে ভেঙে 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 এরকম লাইন তৈরি হয়েছে। এটা সরাসরি ডিজাইনে ভূমিকা রাখে না, আমরা যখন 3D দেখব তখন এটা মনে রাখবো। এখন আপাতত প্র্যাকটিস করেন। ফর কনস্ট্রাকশন, ফর কনস্ট্রাকশন যদি উঠায় দেন, তাহলে আবার সেম অবস্থাতে ব্যাক করবে। ফর কনস্ট্রাকশন বা রেফারেন্স জিওমেট্রি একই শব্দ, মানে একই বিষয় বোঝায়। আমরা কি এটা ক্লিয়ার, ফর কনস্ট্রাকশন কিভাবে আসে? হ্যাঁ ক্লিয়ার। ওকে। তারপরে আসেন সার্কেল। সার্কেল জেনারেলি আমরা ইউজ করি হচ্ছে সেন্টার টাইপ সার্কেল, মানে সেন্টার থেকে পেরিমিটার, সেন্টার থেকে পেরিমিটার। বাট কিছু কিছু ক্ষেত্রে এমন কন্ডিশন আসতে পারে যে আপনাকে সার্কেল আঁকতে হবে, বাট 3টা বাহুকেই টাচ করতে হবে, এরকম ক্ষেত্রে পেরিমেট্রিক সার্কেল চুজ করতে হয়। তাহলে কি হয়, এখানে একটা, এখানে একটা, এখানে একটা। তো আমি এই যে সার্কেলটা আঁকছি, প্রত্যেকটার সাথে একটা ট্যানজেন্ট রিলেশন আছে, মানে কোনোভাবে স্পর্শ করছে লাইনটাকে, এরকম একটা সম্পর্ক। আপনি যদি এটাকে আরেকভাবে দেখেন,
যেই লাইনটার সাথে সম্পর্ক মানে স্পর্শ করছে সেই লাইনের বিন্দু থেকে সার্কেলের সেন্টার পর্যন্ত যে দূরত্ব সেটাকে আমরা বলবো রেডিয়াস। এটা হচ্ছে ট্যানজেন্টের মূল বৈশিষ্ট্য। কিন্তু আপনি ট্যানজেন্ট বুঝবেন কিভাবে? ক্লিক করলে দেখবেন এরকম একটা চিহ্ন আছে। একটা সার্কেল তার সাথে একটা বাঁকা লাইন এসে টাচ করছে। এটাই হচ্ছে ট্যানজেন্ট। ট্যানজেন্টটা কি আমরা সবাই বুঝি? স্কেচে খুব ইম্পর্টেন্ট বিষয়। সবাই কি আমরা হ্যাঁ বুঝি? এটা ভাইয়া হ্যাঁ এটা স্পর্শক জানি। হ্যাঁ। সো দেখেন যদি আমি সার্কেল আঁকি এখানে মানে সেন্টার টু পেরিমিটার যদি আঁকি তাহলে কি হবে? মনে করেন আমি এখান থেকে শুরু করে দিছি, এটাতে টাচ পাইছে, এটা ক্রস হয়ে বের হয়ে গেছে। এরকম একটা সমস্যা তৈরি হয়। আর যদি পেরিমিটার জানেন তাহলে রিল্যাক্সে চোখ বুজে ৩ টাতে ক্লিক করেন। দেখেন তার মতো করে একটা সে ভ্যালু দিচ্ছে। বেশিরভাগ ক্ষেত্রে আমরা সেন্টার টাইপ রেক্টেঙ্গলটাই বেশি ইউজ করি। এবার আসেন আর্ক। আর্ক কি জিনিস? আমাকে কেউ একটু বলতে পারবেন আপনাদের ভাষায়? আর্ক বলতে আপনি কি বোঝেন? জানেন কি? জানা না থাকলে কোনো সমস্যা নাই। আর্ক কি জিনিস? আচ্ছা, বি রয় যিনি জয়েন করছেন আপনার আসলে আ চিনতে পারছি না। বি রয়, আপনি কি শুনতে পাচ্ছেন? বি রয় নামে যে জয়েন করছেন? হ্যাঁ আমি শুনতে পাচ্ছি ভাই। ভাইয়ের পরিচয়টা একটু যদি দিতেন, আমি চিনতে পারতেছি না। আচ্ছা আচ্ছা। আর আচ্ছা এটা আমার ইমেল অ্যাড্রেসে দেওয়া আছে জন্য বিজয় হয়েছে আর কি। আমার নাম বিক্রম। ও আচ্ছা, আচ্ছা। বিপ্লব ভাই, তাই তো? জি জি। ওকে। আর্ক হচ্ছে একটা সার্কেলের অংশ। কমপ্লিট সার্কেল না। মনে রাখবেন আর্ক হচ্ছে কমপ্লিট সার্কেল না। সো আমাদের এই যে যদি একটা কমপ্লিট সার্কেল হইতো, এইখানে যদি আমি একটা লাইন টেনে দিতাম এবং এখান থেকে যদি কেটে দিতাম, তাহলে এই যে যেটা দেখতেছেন এইটা একটা আর্ক। এই পয়েন্টটা এখানে থাকতে পারতো, এখানে থাকতে পারতো, এখানে থাকতে পারতো। সো আর্ক হচ্ছে এমন একটা লাইন যে লাইনটা সার্কুলার, যেটার একটা সেন্টার আছে। এরকম যদি দেখেন তাহলে সেটাকে আর্ক বলবেন। এই যে সেন্টারে ক্লিক করে আমি এখান থেকে এতটুকু একটা লাইন টানতেছি। তাহলে এটা হচ্ছে কি? সার্কুলার লাইন, যেটার একটা সেন্টার আছে। ওকে? এরকম দেখলেই বুঝবেন সেটা হচ্ছে আর্ক। একটা আর্ক আঁকার জন্য আপনাকে কি জানা লাগতে পারে? 1, 2, 3 সফটওয়্যারেই ইনস্ট্রাকশন দেওয়া আছে। 1, 2, 3 1, 2, 3 1 সো এরকম টাইপের কোনো ড্রয়িং যদি কখনো করা লাগে তখন আপনারা এই আর্কটা ইউজ করবেন। মানে সেন্টার থেকেই আপনার ড্রয়িংটা শুরু হচ্ছে। এটাকে আমি এইভাবে বোঝাই। মনে করেন এই উপরে একটা হাফ সার্কেল হবে। হাফ সার্কেল তো আর কমপ্লিট সার্কেল না। তার মানে ওইটা হচ্ছে একটা আর্ক। এই মাঝখানে একটা ক্লিক করলাম, সরি। মাঝখানে একটা ক্লিক করলাম, তারপর এই বিন্দু, ঘুরে যেয়ে এই বিন্দু। কিন্তু আমার নিচ পাশতে হইছে। আমি আরেকবার ঘুরবো। তাহলে এরকম টাইপের মানে আর্ক আঁকতে হলে সেন্টার থাকতে হয়। যদি আপনি সেন্টার জানেন তাহলে সেন্টারে ফার্স্ট ক্লিক করবেন, তারপর শুরুর বিন্দু, তারপরে শেষ বিন্দু। আমি আরেকটা ড্রয়িং করব যেটার সেন্টার আমি জানি না। এটার সেন্টারটা আমি জানি না। বোঝা যাচ্ছে কি? কোথায় সেন্টার আছে? বোঝা যাচ্ছে না।
তো এইরকম ক্ষেত্রে আমার যদি আর্ক আঁকা লাগে তাহলে 2 নম্বর অপশন। 2 নম্বর অপশনটা হচ্ছে একটা লাইন থাকতে হবে। সার্কুলার লাইন বা স্ট্রেট লাইন যেরকমই থাকুক না কেন, একটা লাইন থাকতে হবে। সেইখানে যদি শুরুর বিন্দুতে ক্লিক করেন তাহলে একটা আর্ক তৈরি হবে এবং শেষ বিন্দুতে ক্লিক করলে ও তার মতো করে সেন্টার বুঝে নেবে। এখানে আমার সেন্টার ফোকাস না, আমার ফোকাস হচ্ছে যেই লাইনটা আসতেছে সেই লাইনটার সাথে আমার ট্যানজেন্ট রিলেশন হবে কিনা। যেমন দেখেন আমার একটা লাইন আসতেছে, আমি এটা ক্লিক করলে কাজ করবে, কিন্তু আপনি যদি ডিরেক্ট ক্লিক করেন তখন দেখবেন সফটওয়্যার কাজ করতেছে না, কাজ করবে না। আবার যদি এখানে ট্রাই করেন এখানে হবে। সো এই নিয়ম নীতিগুলো যারা জানে না তারা সফটওয়্যার চালাতে গেলে বিরক্ত হয়ে যায়। আরে ভাই এইভাবে দিলে কাজ করো, এইভাবে দিলে কাজ করে না, কি সমস্যা? এরকম একটা বিরক্তিকর বিষয় আসে। এজন্য আমি আপনাদেরকে শুরুর দিকে সতর্ক করে দিচ্ছি যে আপনি কোন টুলসটা কখন কিভাবে কোন পরিস্থিতিতে নিবেন। আসলে আপনাদের কাছে মনে হচ্ছে এত নিয়ম, এত কথাবার্তা কি মুখস্থ রেখে ডিজাইন করা যায়? না, আপনি ইউজ করতে ওর দেখলেই বুঝতে পারবেন ওর মধ্যে কি, কি নিয়ম নীতি আছে। মানে আমি আপনাকে যদি নিয়মগুলো বলি যতটুকু সময় লাগবে তার ২০ ভাগের ১ ভাগ সময় লাগবে না আপনার ওইটা বিষয়ে চিন্তা করতে। ট্যানজেন্ট টাইপের রিলেশন দরকার, এটা নেব। যদি আমার সেন্টার থেকে কাজ শুরু হয় তাহলে এটা নেব। আর যদি সেন্টার ছাড়া হয় 3 টাইপ, যেমন এইটা। এটার কাজটা কিরকম? শুরুতে একটা ক্লিক করেন, শেষে একটা ক্লিক করেন, তারপরে কতটুকু মনে করেন যে এই শেষ ৩য় নম্বর বিন্দুটা হবে সেইটা। তো দেখেন আমি ১ম যে ২ টা জিনিস দেখাইছি, ওই ২ টা কাজ এইটা দিয়ে যেভাবে কাজটা করলাম, ওই ২ টা দিয়ে এরকম একটা ড্রইং করা কঠিন। করা যায় না এমন না। করা যায় কিভাবে? এইখানে একটা ক্লিক করতে হবে, এখানে একটা ক্লিক করতে হবে, তারপরে এখানে, তারপরে এখানে। করা ঠিকই গেছে। বাট এই সেন্টার কোথায়, কি হবে না হবে, এই জিনিসটা মানে একটু কষ্টকর। সো খুবই বেশি ব্যবহার হয় এই টুলসটা 3 পয়েন্ট আর্ক। আপনার হঠাৎ করে একটা আর্ক প্রয়োজন, 3 পয়েন্ট আর্কটা অন করবেন, অন করে এখানে একটা, এখানে একটা, এদিকে কতটুকু দরকার, কতটুকু দরকার সেটা দেখেন। তারপরে আপনি আর্ক তৈরি করেন। তাহলে আর্কের বিষয় হচ্ছে কি, আর্ক কখনোই ক্লোজ হবে না, ক্লোজ হইলে সেটা হচ্ছে সার্কেল। আর্ককে কখনোই ক্লোজ করতে পারবেন না। আর্কের একটা রেডিয়াস থাকে, তার মানে অবশ্যই তার একটা সেন্টার থাকে। এবার আর্ক আঁকার মেথড হচ্ছে ৩ টা। কখন কোনটা ইউজ করবেন সেটা ডিজাইন করার সময় আস্তে, আস্তে নিজেই বুঝতে পারবেন। এখন আপনাদের যেহেতু শুরুর ক্লাস, আমি যা দেখাচ্ছি আপনি সেম ৩ ধরনের ড্রইং আপনি করবেন। এটা, এটা, এইটা। আমরা কি বুঝতে পারতেছি? এটার এক্সারসাইজটা আপনি কিভাবে দিবেন? একটা হচ্ছে কি সেন্টার আছে, যার কারণে আমি এই আর্কটা আঁকতে পারছি। সেন্টার নাই, তারপরেও আমি আর্কটা আঁকতে পারছি। এইটার হচ্ছে কি শুরুর বিন্দু, শেষ বিন্দু এবং হালকা একটু হাইট হবে, এরকম অবস্থাতে আর্ক তৈরি করতে হবে। তো এটা হচ্ছে 3 পয়েন্ট আর্ক। ওকে? হ্যালো? হ্যাঁ, ওকে। এরপর আছে আপনার পলিগন, মানে বাহু যে কয়টা হবে সেই কয়টা। বাহু যদি ৩ টা দেন ৩ টা হবে। দেখেন ত্রিভুজ তৈরি হচ্ছে। এখন বাহু যদি আমি দেই ৬ টা তাহলে ৬ টা তৈরি হবে। যদি দেই ১০ টা তাহলে ১০ টা হবে। সো যে কয়টা বাহু লাগবে সেই কয়টা। এইখানে আরেকটা অপশন আছে, সেটা হচ্ছে ইনস্ক্রাইব আর সার্কামস্ক্রাইব। ইনস্ক্রাইব মানে হচ্ছে
আপনার বাহুগুলো তৈরি হচ্ছে, বাট বাহুগুলোর ভিতরে দেখেন একটা সার্কেল তৈরি হচ্ছে। সো এই জিনিসটা কন্ট্রোল এই সার্কেল দিয়ে করা যায়। এই সার্কেল যদি বড় করি, তাহলে দেখবেন এটা বড় হয়ে যাচ্ছে। সো সার্কেলের উপরে কিছুটা ডিপেন্ডেন্ট। দ্যাটস ওয়াই আমরা এটাকে ইনস্ক্রাইব পলিগন বলবো। ইনস্ক্রাইব। আর পলিগনের মধ্যে আরেকটা আছে সার্কামস্ক্রাইব, সেটা হচ্ছে কি সার্কেলের ভিতরে বাহু থাকবে। দেখেন যে সার্কেলটা আছে তার ভিতরে বাহুগুলো আছে। কারণ বাহু কটা দিচ্ছেন সেটা আপনার উপর ডিপেন্ড করবে। বাট পুরো জিনিসটা সার্কেলের ভিতরে আছে। এটা হচ্ছে সার্কামস্ক্রাইব। আর এটা হচ্ছে ইনস্ক্রাইব। যদি মনে হয় আপনি যেটা ড্র করছেন সেটা লাইন দরকার নাই, রেফারেন্স হিসেবে কাজ করবে, সেই ক্ষেত্রে আপনি এখানে ফর কনস্ট্রাকশন দিয়ে দিবেন। এখন ফর কনস্ট্রাকশন কেন দিলেন? এটার একটা কারণ থাকতে পারে। সাপোজ আপনি একটা স্টার রাখবেন। কত ইজিলি হয়ে গেল। এখন যদি আমি এটাকে 3D করি, কোথায়? এখানে একটা ক্লিক, এখানে একটা ক্লিক, এখানে একটা ক্লিক। কোনো একটা সমস্যা আছে মনে হয়। 4 মিলিমিটার থিকনেস খুবই কম, তো এই কারণে এরকম দেখাচ্ছে। ওকে? পলিগন বিভিন্ন কাজে ইউজ হয়। আবার রেফারেন্স হিসেবে আপনি যদি ফর কনস্ট্রাকশন দেন তাহলেও হবে। এখন আমার মন চাচ্ছে এখানে একটা স্কেচ করে এখানে একটা সার্কেল আঁকবো। সেন্টার খুঁজে পাচ্ছি না। আপাতত আমি এখানে দিয়ে একটা সার্কেল আঁকতেছি। এই সার্কেলটা কি করলাম? আউটসাইড গুলো কেটে ফেললাম। সো আপনার আউটসাইড কাটার দরকার নাই। আপনি শুধুমাত্র আজকে সেকেন্ড ক্লাস, যেহেতু সেকেন্ড ক্লাসে আপনি শুধু প্র্যাকটিস করবেন যে একটা পলিগন ইউজ করে স্টার রাখতে পারেন কিনা। এটাই মনে করেন আপনার হোমওয়ার্ক। তারপর আছে কি? স্লট। স্লট হচ্ছে এইগুলা। তার মানে একটা লাইন ড্র করে জাস্ট একটু সরে আসা। এই সরে আসাটা হচ্ছে রেডিয়াস। যতটুকু সরে আসবেন এই মাঝখানে স্লটের থিকনেসটা ততটুকুই হবে। এখন স্লট অনেক সময় বোঝা যায় না স্লট জিনিসটা কি। এখন মনে করেন এরকম একটা কিছু, যে এখানে কিছু একটা মুভ করবে, মেকানিক্যাল কোনো একটা লিমিটেশন। সাপোজ এখানে একটা নাট আছে, সেই নাটটা এই বিন্দু পর্যন্ত এসে থেমে যাবে, তারপরে আর যাবে না। সো এটা হচ্ছে স্ট্রেট স্লট। আবার আমরা চাইলে সার্কুলার স্লটও তৈরি করতে পারি। এখানে, এখানে, এখানে এতক্ষণ কি আঁকছি? আর্ক। আর্ক আঁকার পরে এরকম একটা জিনিস ঘুরে এই বিন্দু পর্যন্ত আসতে পারবে, আবার ঘুরে এই পর্যন্ত আসতে পারবে, একটা লিমিট। স্লট কি আমরা বুঝছি?
যদি স্লট বুঝে থাকেন তাহলে আমি স্লটের ড্রয়িংটা আরেকবার দেখাবো। হ্যালো? হ্যাঁ, বুঝতে পারছি ভাই। আমাকে কিন্তু আগামী ক্লাসে কাজ করে দেখাইতে হবে। আমি আপনাদেরকে বলবো যে এটা একটু ড্র করে দেখান। তখন আমাকে দেখাইতে হবে। সো স্লট কিভাবে ড্র করতে হয় সেটা একটু আরেকবার বলতেছি। প্রথমে আপনি আর্ক আঁকেন আর লাইন আঁকবেন। যেমন সেন্টার পয়েন্ট থেকে যদি আমি লাইন ড্র করা শুরু করি, তাহলে ডান দিকে যতটুকু যাব, বাম দিকে ততটুকুই হবে। লাইন ড্র করা শেষ, এবার জাস্ট একটু মাউসটা মুভ করাবো। যতটুকু দরকার ততটুকু মুভ করাবো। তাহলে আমার স্লট হয়ে যাচ্ছে। এখানেও সেম। আপনি কি আঁকলেন এটা? আর্ক। আর্ক আঁকার পরে একটু সরতে হবে। কতটুকু সরবেন সেটা ডিপেন্ড করতেছে আপনার স্লটের রেডিয়াস কতটুকু দরকার। ওকে। তো আর আছে কি স্প্লাইন। স্প্লাইন হচ্ছে আপনার কন্টিনিউয়াস লাইন যেটা স্মুথলি কার্ভ হয়ে যায়। এখানে কোনো সাডেন ব্রেক নাই। স্প্লাইন হচ্ছে কি কন্টিনিউয়াস লাইন যেখানে স্মুথলি তার ডিরেকশন চেঞ্জ করে। কোনো জায়গায় সাডেন হবে না। সাডেন কি জিনিস? এই যে আসলাম, ব্রেক করে এদিকে যাচ্ছে, তারপরে এদিকে ব্যাক করতেছে। তাহলে এইখানে সে ডিরেক্ট সে তার গতিপথ হারাবে, মানে গতিপথ না, গতিশক্তি হারাবে, থেমে আবার এদিকে ডিরেকশনে চেঞ্জ করবে, আবার থেমে এদিকে সে মুভ করবে। আর এটা হচ্ছে কি সে তার নির্দিষ্ট কন্টিনিউয়াস শক্তিতে থাকবে, আস্তে করে সুইফট করবে। তো এটাকে কন্ট্রোল করার জন্য আপনার এরকম কিছু লাইন থাকবে তীর চিহ্নের মতো। এগুলো দিয়ে আপনি চাইলে কন্ট্রোল করতে পারবেন। সো এই কাজগুলো হচ্ছে অ্যাডভান্স ডিজাইনের সময় খুব কাজে লাগে। বিভিন্ন ক্রিটিক্যাল শেপ ড্রয়িং করার সময় কাজে লাগে। তো যখন আমরা ড্রয়িং করব তখন কাজগুলো কিভাবে করতে হয় দেখায় দেব। এখন আপাতত আপনারা এতটুকু জানেন যে এটা হচ্ছে একটা স্প্লাইন টুল। এটা এখানে, এখানে, এখানে দিলেন। দেওয়ার পর এদিকে এই বেশি দিলে আবার লিমিট ক্রস হয়ে যায়। এরকম আঁকাবাঁকা করা যায়। বাট এটা হচ্ছে কনস্ট্যান্ট লাইন। তারপর হচ্ছে ইলিপস। ডিম্বকার কোনো কিছু তৈরি করতে হলে আমার এই টুলসটা বেশ কাজে লাগে। সার্কেল নিলে কখনোই এরকম শেপ পাবেন না। সো এই টুলস যদি জানা না থাকে তাহলে আপনি আঁকতে পারবেন না। দেখেন এটা হচ্ছে কি কমপ্লিট ইলিপস। ইলিপসের পর আপনার মনে হচ্ছে যে আমার এই পর্যন্ত একটা আর্কের মতো কিছু দরকার। পার্শিয়াল ইলিপস। আর এগুলো হচ্ছে প্যারাবোলা। ডিজাইন করার সময় যতটুকু প্রয়োজন ততটুকু আপনি নিবেন আর কি। তবে এরকম কমপ্লেক্স ডিজাইন খুব কম, মানে আপনার প্র্যাকটিস লাইফে আসবে। প্রফেশনাল লাইফে আসতেও পারে, নাও আসতে পারে। যেমন আমি এতদিন ধরে কাজ করি, আমার এরকম কখনোই কোনো ডিজাইন প্রয়োজন হয় নাই এই টুলসের। কখনোই প্রয়োজন হয় নাই। এবার আসেন ফিলেট। ফিলেটটা খুবই ইম্পর্ট্যান্ট। মনে করেন এদিক থেকে একটা লাইন আসতেছে, এদিক থেকে একটা লাইন আসতেছে। এই দুটা লাইনের মাঝখানে আমাদের কি করতে হবে? স্মুথ ভাবে একটা কানেকশন করতে হবে। সো সেই ক্ষেত্রে আমরা ফিলেট অ্যাপ্লাই করব। এই লাইন এবং এই লাইন। সো এটা ডিপেন্ড করবে আপনার রেডিয়াসটা কত। রেডিয়াস যদি আপনি 2000 দেন, বেশি বড় হয়ে যায়। 200 দিলে এরকম আসতেছে। এদিক থেকে আসতেছে, এদিক থেকে আসতেছে। এরকম ক্ষেত্রে আমরা
ফিলেট করতে পারি। তো ফিলেট করার নিয়ম হচ্ছে কি, এটাকে এবং এটাকে সিলেক্ট করতে হবে। যদি সিলেক্ট করেন তাহলে ফিলেট তৈরি হবে। আমি আবার দেখাই। ফিলেট টুল অন করলাম, এই লাইনটাকে সিলেক্ট করলাম, এই লাইনটাকে সিলেক্ট করলাম এবং এইখানে যতটুকু রেডিয়াস দরকার ততটুকু রেডিয়াস আমরা দিব। এন্ড ওকে। এটা কি মিডিল পয়েন্টে ক্লিক করলে আসবে না? মিডল পয়েন্টে ক্লিক করলে একবারে চলে আসবে। ওটা হচ্ছে অ্যাডভান্স। ওটা বলতে চাইছিলাম, তো আপনি তো আগেই বলে দিলেন। আপনি যদি মিডল পয়েন্টে একটা ক্লিক করেন তাহলে একবারে চলে আসবে। বেসিক হচ্ছে কি, দুটো লাইনকে সিলেক্ট করা। এই বেসিকটা শেখা কেন জরুরি? এবার আসেন, বেসিকটা শেখা কেন জরুরি? আমি সব ডিলিট করে দিয়ে নতুন করে আবার করতেছি। মনে করেন আপনি এদিক থেকে একটা লাইন আনতেছেন, এদিক থেকে একটা লাইন এই পর্যন্ত আসছে। এখন আপনাকে বলতেছে যে এই লাইনটা বড় হবে, এই লাইনটা বড় হবে, বড় হয়ে এখানে ফিলেট হবে। সো বড় যদি করতে হয় অবশ্যই লাইনটাকে টান দিয়ে বাড়াইতে হবে, কিন্তু আমি টান দিয়ে বাড়াবো না। ও যে অবস্থায় আছে সেই অবস্থায় থাকবে, ও যে অবস্থা আছে সেই অবস্থায় থাকবে। এরকম ক্ষেত্রে যদি আপনি ফিলেট দেন, ফিলেট রেডিয়াস যদি দেন অ্যান্ড লাইন দুটোকে যদি সিলেক্ট করেন তাহলে দেখেন কি করতেছে। এই লাইনটা বড় হয়েছে, এই লাইনটা বড় হয়েছে এবং ফিলেট রেডিয়াস কত দিবেন সেটার উপর ডিপেন্ড করে এইখানে সেই ফিলেট উৎপন্ন করতেছে। বুঝতে পারছি? হ্যাঁ, বুঝতে পারছি। আচ্ছা, আপনি আবার এখনই কাজ করে গ্রুপে আপডেট দিচ্ছেন নাকি? না, একটা স্টার করতে খুব বলছিলেন, এই জন্য স্টারটা বানাইছিলাম আর কি। আচ্ছা আচ্ছা, ক্লাসটা দেখেন। আপনার তো আসলে 2টা মনিটর মনে হয়, এই কারণে দেখতে সুবিধা হয়। হ্যাঁ, হ্যাঁ। ওকে, তো ফিলেটের পাশাপাশি এখানে চ্যামফার আছে, চ্যামফারটাও জানার দরকার। চ্যামফার সেম কাজ, এই লাইনটাকে সিলেক্ট করব, এই লাইনটাকে সিলেক্ট করব, তাহলে দেখবেন এখানে চ্যামফার হচ্ছে। চ্যামফার হচ্ছে কি, এইখানে স্ট্রেট মানে কর্নার তৈরি করে। ফিলেট হচ্ছে রাউন্ড আকার আর চ্যামফার হচ্ছে এইভাবে স্লট আকার। সো এখন এটা রেডিয়াস সাপোজ ডিস্টেন্স 100 না 150। এখানে যত ইকুয়াল রিলেশন দেওয়া আছে, ইকুয়াল রিলেশন ব্রেক করে আমি একটাতে দিচ্ছি 120 আর একটাতে দিচ্ছি হচ্ছে 90। সরি, এখান থেকে চ্যামফার এই লাইন এবং এই লাইন এখানে দেবো হচ্ছে কি, একটা দেবো 120। চ্যামফার তো হয়েই গেল। এখান থেকে চ্যামফার ইকুয়াল আউট হয়ে দিয়ে এটা দেবো 90 আর এটা দেবো 120। তাহলে লাইনে ক্লিক করেন, লাইনে ক্লিক করেন, তাহলে দেখেন এইটার ডিস্টেন্সটা আছে নিচেরটা 120, উপরেরটা আছে 90। এটা আসলে কখন প্রয়োজন হয়? মনে করেন আপনি একটা রেক্টাঙ্গল আঁকছেন, রেক্টাঙ্গল আঁকার পর এই জায়গাগুলোকে চ্যামফার করার দরকার। তখন কি করবেন, যতটুকু দরকার ততটুকু লিখে সিলেক্ট করবেন। এটা এটা গ্যাস, এটা শেষ। আর যে জানবে না সে করবে কি, এখানে একটা লাইন ড্র করে বাকিটুকু ট্রিম করবে। সো ট্রিম করে কাজ করা যাবে, কিন্তু দেরি হবে বা কষ্ট বেশি হবে। আজকে ক্লাসের শেষ আর 2টা আছে, এ এবং পয়েন্ট। পয়েন্ট হচ্ছে কি, কোনো একটা জায়গাকে জাস্ট ইন্ডিকেট করা। যেমন এই জায়গায় মিড পয়েন্ট আছে, এই জায়গায় মিড পয়েন্ট আছে, এই জায়গায় মিড পয়েন্ট আছে।
এই জায়গায় মিড পয়েন্ট আছে, এই জায়গায় মিড পয়েন্ট আছে। এগুলো মিড পয়েন্ট সিলেক্ট করে একটা ডট দিয়ে রাখা। এখন যদি আমি এটাকে হাইড করে দেই, এটাকে যদি আমি হাইড করে দিই, তাহলে ডটগুলো কিন্তু আছে। ঠিক আছে, এরকম টাইপের ক্ষেত্রে আমরা এই ডট চিহ্নটা নিব রেফারেন্স হিসেবে। আচ্ছা, এরপর আসি হচ্ছে লেখা। কোনো একটা জায়গায় লিখতে চাচ্ছেন, কি লিখতে চাচ্ছেন? আমি আপাতত আমাদের কোম্পানির নামই লিখি সাধারণত। ফন্ট প্লেনে আমি ডিএফএল ক্যাট কেয়ার লিখব। তো ডিএফএল ক্যাট কেয়ার লিখতে হলে আপনাকে একটা রেফারেন্স রাখতে হবে। রেফারেন্সটা হচ্ছে এটা। এটার লেন্থ আমি ধরলাম 120 মিলিমিটার লেন্থ। এই লেন্থের মধ্যে আমার লেখা লাগবে ডিএফএল ক্যাট কেয়ার, ডিএফএল সিএডি, ডিএফএল ক্যাট কেয়ার। সো এই লাইনটা সিলেক্ট করে দেবেন এবং এখানে মিডিল, তারপর এখানে যে ফন্ট চেঞ্জ করতে পারবেন। আপনার মনে হচ্ছে যে এটা বোল্ড হবে, এটার সাইজ হবে মনে করেন 72। এইখান থেকে আপনি একটা নিলেন, ক্যামব্রিয়া ফন্ট নিলেন, নেওয়ার পর ওকে দিলেন। তাহলে ডিএফএল ক্যাট, কেয়ারটুকু হারাই গেছে। কেয়ারটুকু আনতে হলে কি করতে হবে? আমার এই লেখাটা আরো বড় করতে হবে। সমস্যা নাই, 120-এর জায়গায় আমরা 150 দিই। তাহলে সিএ আসছে 150 না দিয়ে 180 দিলাম, আসছে না? এখন যদি আমি এখান থেকে 3D অ্যাপ্লাই করি, 5 mm, বুঝতে পারছি টেক্সট কিভাবে লিখতে হয় এসকেএস এর মাধ্যমে। ভাই আমি একটা জিনিস একটু জানতে চাচ্ছিলাম হ্যাঁ, এইটা যে ফন্ট আপনি লিখেছেন, হুম, এখানে মনে করেন সিএডি ক্যাট যেটা আছে, ক্যাটের সি এবং এর মাঝখানে যে দূরত্বটা আছে, এটা অনেক সময় দেখা যায় যে অনেক কাছাকাছি হয়ে যায়। যদি কোনো একটা সিএনসি তে কাটার প্রয়োজন হয় তখন ওই জায়গাটা অনেক ছোট হয়ে যায়, ওই জায়গা থেকে কাটে যাওয়ার সম্ভাবনা থাকে। এইখানের দূরত্বটা কিভাবে বাড়ানো যায়? হ্যাঁ, ওইখানের দূরত্বটা। এটা তো আসলে ফন্টের উপর ডিপেন্ড করে। আপনি মানে মিনিমাম হচ্ছে কি এখানে স্পেস দিতে পারেন, কিন্তু স্পেস দিলে তো দূরত্ব বেশি হয়ে যাবে। দূরত্ব বেশি হয়ে যাবে, হ্যাঁ। হ্যাঁ, সো সেক্ষেত্রে ওরকম ফন্ট আপনাকে সিলেক্ট করতে হবে, অথবা ম্যানুয়ালি আপনাকে আস্তে আস্তে সরায় সরায় কাজ করতে হবে। এখানে একটা সি লেখছেন, পরে আর একটা এ লিখলেন, পরে আস্তে আস্তে মুভ করালেন কতটুকু মুভ করা দরকার। যেমন আমি ডিএফএল ক্যাট কেয়ার লিখছি, তাই না? এখন মনে করেন যে বাংলাদেশ লিখবো, তো বাংলাদেশ লিখতে হলে কি করতে হবে? আমাকে অবশ্যই আগে একটা টেক্সট আনতে হবে। ছোট নিলাম 50। ওকে, সো আমি বুঝতেছি এটা বাম সাইড থেকে অ্যালাইন থাকতে হবে, তাহলে বাম সাইড দিলাম। দেওয়ার পর এবার আমার বাংলাদেশকে যদি আমার এদিকে সরানো লাগে, তাহলে এদিকে সরে যাবে। যদি মনে হয় যে না এটা সাথে হবে, তাহলে এইভাবে নিয়ে আসতে হবে। আপনি কি বিষয়টা বুঝতে পারতেছেন? হ্যাঁ, বুঝতে পারছি। যদি আপনার ম্যানুয়ালি সরাইতে হয়, অ্যাকচুয়ালি এই গ্যাপটা ডিপেন্ড করে হচ্ছে আপনার ফন্টের উপরে। ফন্ট কি নিছেন, টাইমস নিউ নিলে তার একটা হ্যাঁ, একটা টাইমস স্টাইলে নিতে আসে। এই সমস্যাটা আসে। মানে যেই ফন্ট নিবেন সেই ফন্টের যদি দেখা যাচ্ছে যে কাস্টমাইজ হইতে হয়, তাহলে একটা বি লিখলেন, একটা এ লিখলেন, তখন এ আর বি এর মধ্যে গ্যাপ ডিসটেন্সটা ম্যানুয়ালি করতে পারবেন। এমনি নর্মালি কোন টাইপের ফন্ট গুলো ইউজ করলে আপনার এই টাইপের সমস্যাটা দেখা যাচ্ছে একবারে টাইপ করলেই হয়ে যাবে, কোনো সমস্যা হবে না, গ্যাপটাতে বেশি থাকবে?
মানে গ্যাপটা তো আসলে ফন্ট সাইজের উপর ডিপেন্ড করে। ফন্ট যত বড় করবেন তত এই গ্যাপগুলো সাইজটা তো বেশি হ্যাঁ বাড়বে। বুঝতে পারছি বুঝতে পারছি। ওকে, আজকে ক্লাসের মেইন টপিকস আমাদের মোটামুটি কভার হয়ে গেছে। সো আমি আপাতত রেকর্ডিংটা অফ করতেছি।